স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার আপনি কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কি এখন ওই ঝিনাইদহে আছো? জি স্যার, এখনো স্যার ঝিনাইদহতে। স্যার গ্রুপে একটা মেসেজ দিয়ে দিই সবাইকে জয়েন করার জন্য। ঠিক আছে। হ্যালো তামিম, কেমন আছো তুমি? আজকে আমাদের তৃতীয় অধ্যায় আলোচনা শুরু হবে। নগদ প্রবাহ বিবরণী তৃতীয় অধ্যায় আলোচনা শুরু হবে আজকে। আমাদের সেকেন্ড পার্টের যে নগদ প্রবাহ বিবরণী আছে এই চ্যাপ্টার আলোচনা হবে। নগদ প্রবাহ বিবরণী মানে যে বিবরণীর সাহায্যে তোমার নগদ তহবিল হ্যালো 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 নির্ণয় করা হবে তাকে বলে নগদ প্রবাহ বিবরণী। যে বিবরণীর সাহায্যে নগদ তহবিল নির্ণয় করা হবে তাকে বলে নগদ প্রবাহ বিবরণী। নগদ প্রবাহ বিবরণী তৈরির সময় স্যার, আপনি কি কথা শুনতে পাইতেছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তুমি আমারটা শুনতে পাচ্ছ? জি স্যার। এখানে নগদ প্রবাহ বিবরণী কেমন আছেন স্যার? আছি, আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে নগদ প্রবাহ বিবরণী দুই পদ্ধতিতে নির্ণয় করা হবে। একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি।
এই পদ্ধতিতে দেখবা যে নগদ প্রবাহ বা নগদ টাকা তোমার আসতেছে না যাচ্ছে। তোমার আসতেছে মনে করো 50,000 আর যাচ্ছে 30,000, তাহলে এখান থেকে বলা যাবে নিট নগদ প্রবাহ 20,000 টাকা। বিক্রয় থেকে আসতে পারে, বিনিয়োগের সুদ থেকে আসতে পারে, ক্রয় করলে যেতে পারে, ভাড়া দিলে যেতে পারে। এটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতির নগদ প্রবাহ বিবরণী, যেখানে শুধু চিন্তা করবা যে কত আসতেছে আর কত যাচ্ছে। আসা যাওয়ার যে ফলাফল তাকেই বলবে নেট নগদ প্রবাহ। তোমার আসলো 1,00,000, গেল 30,000, তাহলে নেট নগদ প্রবাহ হবে 70,000 টাকা। কিন্তু আরেকটা পদ্ধতি আছে, পরোক্ষ পদ্ধতির নগদ প্রবাহ বিবরণী আছে। ওই পরোক্ষ পদ্ধতিতে তুমি নেট লাভ থেকে নগদ তহবিল নির্ণয় করা হবে। এখানে যে ব্যাপার, কিছু বিষয়ের অপোজিট সম্পর্ক থাকে। তুমি কলেজে বেতন দিলে তোমার ক্যাশ কমে যাবে আর কলেজে বেড়ে যাবে, তাই তো? ওখানে বিশ্লেষণ এরকম, যেগুলো দিয়ে নেট লাভের উপরে প্রভাব পড়ে। নেট লাভ যদি বিচার বিশ্লেষণে দেখো যে বেড়ে গেছে, তাহলে নগদ তহবিল কমে যাবে। আবার কোনো কিছু বিচার বিশ্লেষণ করে যদি দেখো যে নেট লাভ বেড়ে গেছে, তাহলে নগদ তহবিল কমে যাবে। এখন আমরা দেখি এটার নীতিমালাতে কি আছে। স্ক্রিন দেখতে পাচ্ছ তামিম? জি স্যার। কি লেখা আছে শুরুতে? স্যার শুরুতে লেখা আছে হচ্ছে নগদ নগদ প্রবাহ প্রবাহ বিবরণী। বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে নিট লাভ থেকে সমাপনী নগদ তহবিল নির্ণয় করা হয়। হ্যাঁ, ঠিক আছে। নেট লাভের তুলনায় নগদ তহবিল বেড়ে থাকলে, পরোক্ষ পদ্ধতির ক্ষেত্রে বলতেছি, এটা পরোক্ষ পদ্ধতির যে নগদ প্রবাহ বিবরণী, এই চ্যাপ্টারটা অন্যগুলোর থেকে একটু জটিল আছে, অতএব খুব কেয়ারফুলি লক্ষ্য করবা। নেট লাভের তুলনায় নগদ তহবিল বেড়ে থাকলে এখানে ঘটনা হচ্ছে যে পরোক্ষ পদ্ধতির যে অঙ্ক, এগুলো নেট লাভ দিয়ে শুরু হবে আর শেষ হবে নগদ তহবিল দিয়ে। তো শেষ যেহেতু নগদ তহবিল দিয়ে হবে, তোমার বিচার বিশ্লেষণে যদি মনে হয় নগদ তহবিল বেড়ে আসে, তখন যোগ হবে, আর নগদ তহবিল কমে থাকলে বিয়োগ হবে। আবার সব লেনদেন দিয়ে আমরা জানি যে এর উপর কোনো প্রভাব থাকে না। সব লেনদেন দিয়ে কি আমাদের নেট লাভের উপর প্রভাব থাকে? কল কবজার যন্ত্রপাতি ক্রয় করলাম, এটা দিয়ে কি নেট লাভের উপর কোনো প্রভাব আছে? এই কল কবজা যন্ত্রপাতি ক্রয় কি কোনোদিন বিশদ আয় বিবরণীতে আসে? ফার্স্ট পার্টে কি দেখেছো যে কোনোদিন বিশদ আয় বিবরণীর মধ্যে আসে? আসে না। স্যার হুম, কেউ কিছু বলতেছ? আসে না, তাই না? যেমন ঋণ পরিশোধ যদি করো, এটা নেট লাভ নির্ণয়ে আসে না। সম্পদ, যে কোনো সম্পদ যদি ক্রয় করো, তাহলে নেট লাভ নির্ণয়ে আসে না। বিনিয়োগ, ক্রয়, এগুলো সম্পদ নির্ণয়ে আসে না। তাহলে এগুলো যখন পরিশোধ করবা, ঋণ যখন পরিশোধ করবা, সম্পদ যখন ক্রয় করবা, বিনিয়োগ যখন ক্রয় করবা,
তখন এগুলো দিয়ে তোমার নগদ তহবিল কমে যাবে, ফলে এগুলো বিয়োগ হয়। নগদ তহবিল যেহেতু কমে যায়, আবার কিছু কিছু লেনদেন দিয়ে নগদ তহবিল বেড়ে যায়, সেগুলো যোগ হয়। শেয়ার ইস্যু, কোম্পানি শেয়ার ইস্যু মানে শেয়ার বিক্রি করা। শেয়ার যখন বিক্রি করবে তখন কোম্পানির নগদ তহবিল বেড়ে যাবে। সম্পদ বিক্রি যখন করবে নগদ তহবিল বেড়ে যাবে, তাহলে এগুলো যোগ হবে। এটা গেল এক ধরনের বিশ্লেষণ, যে যদি নগদ তহবিল কমে কিছু লেনদেন দিয়ে তাহলে বিয়োগ হবে, আর কিছু লেনদেন দিয়ে যদি নগদ তহবিল বাড়ে তাহলে যোগ হবে। পুনরায় কিছু লেনদেন দ্বারা নেট লাভ বেড়ে যায়, ফলে নগদ তহবিল কমে যায়। এটাই হচ্ছে পরোক্ষ পদ্ধতির মূল বৈশিষ্ট্য। এই ব্যাপারটা সহজে বুঝবা এভাবে, যে তোমার ওই যে আমি শুরুতে যেটা বললাম, যে তুমি কলেজের বেতন দিলা, তাহলে তোমার ক্যাশ কমে যাবে, আর কলেজের ক্যাশ কি হবে? কলেজের ক্যাশ বেড়ে যাবে। কিছু লেনদেন দিয়ে নেট লাভ বেড়ে যায়, ফলে নগদ তহবিল কমে যাবে। যেমন খরচ হ্রাস, সমপরি মজুদ বৃদ্ধি ইত্যাদি বিয়োগ হয়। এখন আমরা আসি যে এগুলো কেন বিয়োগ হচ্ছে। খরচ হ্রাস, খরচ হ্রাস হলে কি হবে? তোমার খরচ কেন হ্রাস পাবে? খরচ হ্রাস পেলে নেট লাভ কি হবে? যে কোনো সময় খরচ যদি কমে যায়, নেট লাভ বেড়ে যায়, তাহলে নগদ তহবিল কমে যায়, এই জন্যই বিয়োগ হচ্ছে। এখানে পরোক্ষ পদ্ধতিতে নেট লাভের সাথে একটা সম্পর্ক আছে। যে কোনো খরচ যদি কমে যায় তাহলে আপনি কিছু কোন? আর কোনো খরচ দিয়ে যদি নেট লাভ কমে তাহলে নগদ তহবিল, নেট লাভ যেহেতু কমে যায়, খরচ হ্রাস দিয়ে নেট লাভ বাড়ে, তাহলে নগদ তহবিল কমে যাবে, এই জন্য বিয়োগ হবে। সমাপনী মজুদ বৃদ্ধি, চিন্তা করে দেখো, বিশদ আয় বিবরণী যখন করো তখন সমাপনী মজুদ বৃদ্ধি যদি বেশি বিয়োগ করো, তখন নেট লাভ কি হবে? বিক্রিত পণ্যের ব্যয় যখন ফার্স্ট পার্টে বের করেছো, তখন সমাপনী মজুদ পণ্য বিয়োগ করো। তো সমাপনী মজুদ পণ্য বেশি বিয়োগ করলে কি হবে? নেট লাভ বেশি বিয়োগ করলে বিক্রিত পণ্যের ব্যয় কমে যাবে, আর ব্যয় কমা মানেই নেট লাভ বেড়ে যাওয়া, আর নেট লাভ বাড়া মানেই নগদ তহবিল কমা, এই জন্য এটা বিয়োগ হবে। আবার কিছু লেনদেন দিয়ে নেট লাভ কমে যায়, ফলে নগদ তহবিল বৃদ্ধি পায়। নেট লাভ কমা মানে নগদ তহবিল বৃদ্ধি পায়, এটা হচ্ছে অপোজিট সম্পর্ক। যেমন খরচ যদি বেড়ে যায়, খরচ বেড়ে গেলে তোমার লাভ বেশি হবে না কম হবে? খরচ বেড়ে গেলে লাভ কম হবে। লাভ কম হবে। লাভ কম মানেই তাহলে নগদ তহবিল বৃদ্ধি পাবে, বৃদ্ধি। অপোজিট সম্পর্ক। লাভ কম মানেই নগদ তহবিল বৃদ্ধি, নগদ লাভ কম মানেই নগদ তহবিল বৃদ্ধি, এই জন্য এটা যোগ হয়। সমাপনী মজুদ হ্রাস, ওই যে যখন বিক্রিত পণ্যের ব্যয় বের করো তখন সমাপনী মজুদ যদি কম টাকা বাদ দাও, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কি হবে? বিক্রিত পণ্যের ব্যয় তখন কম টাকা যদি বাদ দাও, বিক্রিত পণ্যের ব্যয় বেড়ে যাবে, চলে যাবে। আর ব্যয় বাড়া মানে নেট লাভ কমে যাওয়া, আর নেট লাভ কমে যাওয়া মানে নগদ তহবিল বেড়ে যাওয়া, বৃদ্ধি পাওয়া। এই জন্য যোগ হবে। মানে তোমাকে এই চ্যাপ্টার করার সময় খেয়াল রাখবা যে নেট লাভ বৃদ্ধি মানেই নগদ তহবিল হ্রাস। ঠিক আছে? এই জিনিসটা এই চ্যাপ্টারে ভালোভাবে খেয়াল রাখতে হবে। আর কিছু লেনদেন দিয়ে নগদ তহবিল ডাইরেক্ট কমে, সেগুলো মাইনাস হবে,
যেমন ঋণ পরিশোধ, সম্পদ ক্রয়, বিনিয়োগ ক্রয়, এগুলো দিয়ে নগদ তহবিল কি হবে, ডাইরেক্ট কমে যায়, এই জন্য এগুলো বিয়োগ হয়। যেহেতু নগদ তহবিলই নির্ণয় করা হচ্ছে এই অঙ্কে, এই চ্যাপ্টারে, এগুলো যদি পেমেন্ট করো নগদ তহবিল কমে যাবে, এই জন্য বিয়োগ হবে। তারপরে এই গেল, তারপরে কিছু বিষয়ের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, এগুলোকে বলতেছে এখানে সতর্কীকরণ। কোনো লেনদেন দ্বারা নেট লাভ বৃদ্ধি পাওয়া তো নগদ তহবিল কমে যাওয়া, যেটা এতক্ষণ বললাম যে অপোজিট সম্পর্ক আছে নেট লাভের সাথে নগদ তহবিলের, গাণিতিক কারণে অপোজিট সম্পর্ক আছে। কিন্তু তুমি যদি চিন্তা করো এরকম যে লাভ বেড়ে গেল, তাহলে তো আবার নগদ তহবিল বেড়ে যাওয়ার কথা, এভাবে চিন্তা করলে হবে না। যারা পড়াশোনা করে না তারা চিন্তা করবে এভাবেই যে নেট লাভ বৃদ্ধি পাওয়া মানে তো ভালো ব্যাপার, তাহলে তো আমার নগদ তহবিল এখন বেড়ে যাবে, এভাবে চিন্তা করবে। কিন্তু এভাবে চিন্তা করা যাবে না, গাণিতিক কারণে নেট লাভ বৃদ্ধি পাওয়া মানে নগদ তহবিল কমে যাওয়া। আবার 2 নম্বর লেনদেনে আছে যে কোনো কিছু দিয়ে নেট লাভ কমে যাওয়া অর্থ নগদ তহবিল বৃদ্ধি পাওয়া। তোমাদের যেমন বিভিন্ন সাবজেক্ট আছে, তেমন এখানে এই নগদ প্রবাহ বিবরণী বিভিন্ন সাবজেক্টের মধ্যে একটা হচ্ছে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয় করা হবে। পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয় করো যদি বলে, তাহলে এর ভিতরে নেট লাভ, মজুদ মাল বৃদ্ধি হ্রাস, দায় বৃদ্ধি হ্রাস, বকেয়া বৃদ্ধি হ্রাস, অবচয়, সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতি ইত্যাদি বিবেচনা করবা। তোমাকে যদি বলে পরিচালন কার্যক্রমের নেট নগদ প্রবাহ নির্ণয় করো, ওখানে তাহলে কত টাকার কলকবজা কিনছে, কত টাকা বিনিয়োগ করছে, কত টাকা দেনাদারের কাছ থেকে আদায় হয়েছে, এগুলো চিন্তা করা যাবে না। পরিচালন কার্যক্রম বলতে এই যে এগুলোকেই চিন্তা করবা, যে নেট লাভ চিন্তা করবা, মজুদ মাল হ্রাস বৃদ্ধি, দায় বৃদ্ধি, বকেয়া বৃদ্ধি হ্রাস, এগুলোই চিন্তা করবা। তারপর অবচয়, সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতি, এগুলোকে বলে পরিচালন কার্যক্রমের নগদ প্রবাহ। যদি দেখো যে এইসব লেনদেন দিয়ে তোমার, এই লেনদেনগুলো দিয়ে যদি দেখো তোমার টাকা মোট এসছে 2 লাখ আর চলে গেল 50,000, তখন নেট নগদ প্রবাহ হবে, পরিচালন কার্যক্রমে নেট নগদ প্রবাহ বলবা 1,50,000। অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ বলতে শেয়ার ইস্যু মানে শেয়ার বিক্রি করলে করা, ঋণ গ্রহণ পরিশোধ, লভ্যাংশ প্রদান ইত্যাদি বোঝায়। আমাকে যদি বলে যে অর্থায়ন কার্যক্রমের নেট নগদ প্রবাহ নির্ণয় করো, এর ভিতরে এই কয়েকটা বিষয় চিন্তা করবা, যে শেয়ার বিক্রি করে তুমি 5 লাখ টাকা পেয়েছো, ঋণ পরিশোধ করেছো 1 লাখ, তাহলে অর্থায়ন কার্যক্রমের নগদ প্রবাহ কত হবে? শেয়ার বিক্রি করে পেয়েছো 5 লাখ আর ঋণ পরিশোধ করেছো 1 লাখ, তাহলে তোমার নেট নগদ প্রবাহ হবে 4 লাখ টাকা। 4 লাখ টাকা। এগুলো সেকশন ওয়াইজ চিন্তা করতে হবে। অর্থায়ন কার্যক্রমের মধ্যে যদি কেউ দায় বৃদ্ধি হ্রাস, বকেয়া বৃদ্ধি হ্রাস, অবচয় এগুলো যদি নিয়ে আসে তাহলে হবে না। অর্থায়ন কার্যক্রমের মধ্যে শুধু এগুলো নিয়ে আসা হবে। তুমি শেয়ার বিক্রি করলা 10 লাখ টাকার, ঋণ পরিশোধ করলা 2 লাখ টাকা, তাহলে তোমার এখানে নেট নগদ প্রবাহ কত হবে? নেট নগদ প্রবাহ হবে 8 লক্ষ টাকা। এটা হচ্ছে অর্থায়ন কার্যক্রমের ব্যাপার। তারপর
বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম বলতে কি বোঝাচ্ছে দেখো। বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম বলতে সম্পদ ক্রয় বিক্রয় সংক্রান্ত কার্যক্রম বোঝায়। তুমি 2 লাখ টাকার যন্ত্রপাতি ক্রয় করলা, আর 50,000 টাকার, মনে করো তুমি 2 লাখ টাকার যন্ত্রপাতি ক্রয় করলা, 50,000 টাকার আসবাবপত্র বিক্রি করলা। 2 লাখ টাকার যন্ত্রপাতি ক্রয় করলে 2 লাখ ক্যাশ কমে যাবে, আবার 50,000 টাকার যদি আসবাবপত্র বিক্রি করো তখন তোমার ক্যাশ বেড়ে যাবে 50,000। তাহলে এখানে বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ কত হবে? নিট নগদ প্রবাহ মাইনাস 1,50,000 হবে। তুমি বললাম যে তুমি যে কোনো সম্পদ ক্রয় করলা 2 লাখ টাকার, আর সম্পদ বিক্রি করলা 50,000 টাকার। তাহলে তোমার 2 লাখ টাকা ক্যাশ কমে যাবে, অন্যদিকে ক্যাশ বেড়ে যাচ্ছে কত? 50,000। নিট নগদ প্রবাহ কত হবে? মাইনাস 1,50,000 হবে। 2 লাখ টাকা কমে গেল আর 50,000 টাকা বেড়ে গেল। তাহলে বিনিয়োগ কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ হবে মাইনাস 1,50,000, কারণ এখানে বাড়েনি, এখানে নিট কমে গেছে। তুমি 500 টাকা খরচ করলা আর টাকা পেলা 200 টাকা, তাহলে তোমার নিট নগদ প্রবাহ কত হবে? ওভারঅল, নিট মানে ওভারঅল, ওভারঅল কি দাঁড়াচ্ছে? মাইনাস 300 টাকা তুমি তোমার অবস্থান। কিছু লেনদেন দ্বারা নেট লাভের উপর প্রভাব থাকে না, বরং নগদ তহবিল বাড়লে যোগ হয়। কিছু সব লেনদেন তো আর নেট লাভ নির্ণয় আসে না। যেমন কলকবজা যন্ত্রপাতি ক্রয় বিক্রয়, এগুলো কি কোনোদিন নেট লাভ নির্ণয়ের ভিতর লিখেছো কেউ? বয়েজ, কলকবজা যন্ত্রপাতি ক্রয় বিক্রয় কোনোদিন কি নেট লাভ নির্ণয়ের ভিতর লিখেছো কোনোদিন? না স্যার। এই জন্য ওগুলো নেট লাভ দিয়ে চিন্তা করা যাবে না, ওখানে ডাইরেক্ট চিন্তা করবা সম্পদ বিক্রি করলে তোমার ক্যাশ বেড়ে যাবে। অতএব নগদ তহবিল নির্ণয় যেহেতু করা হবে এই চ্যাপ্টারে, এই জন্য যোগ হবে। শেয়ার বিক্রি ইস্যু যদি করো, ইস্যু মানে শেয়ার বিক্রি, কোম্পানি শেয়ার বিক্রি করে ক্যাশ পায়, এটা জানো তো, তাহলে যোগ হবে। আবার নগদ তহবিল কমলে বিয়োগ হবে। যেমন ঋণ পরিশোধ করলে ক্যাশ কি হবে? ঋণ পরিশোধ করলে ক্যাশ কমে যাবে, এই জন্য বিয়োগ হবে। সম্পদ ক্রয় করলে ক্যাশ কমে যাবে, এই জন্য বিয়োগ হবে। 7 নম্বর পয়েন্ট আছে, সম্পদ ক্রয় বিক্রয় উল্লেখ থাকলে তা সমন্বয় করে অবচয় বা ক্রয় বিক্রয় নির্ণয় করা হয়। এ কথাটা অর্থ, যেমন তোমার প্রারম্ভিক সম্পদ বলে গেছে 50,000, বিক্রয় 40,000, ক্রয় 10,000। তো তোমার এখানে 50,000 শুরুতে ছিল আর ক্রয় 10,000 করলে 60,000 টাকা থাকার কথা। এখানে সম্পদ শুরুতে ছিল 50,000, ক্রয় করছে 10,000, তাহলে 60,000 টাকার মধ্যে বিক্রি করছে 40,000 টাকা। বললো যে শেষে আর কোনো সম্পদ নাই, তাহলে বাকি 20,000 কোথায় গেল? বাকি 20,000 টাকা এই বছরে সম্পত্তির ক্ষয় হয়েছে, এই জন্য বাকি 20,000 হবে অবচয়। আবার দেখো, প্রারম্ভিক সম্পদ শুরুতে ছিল 50,000, ক্রয় করছে 10,000 টাকার, তাহলে মোট সম্পদ থাকার কথা 60,000। 60,000 থাকার কথা, কিন্তু তুমি বিক্রি করছো 20,000 টাকার, শেষে আর কোনো সম্পদ নাই। 60,000-এর পর
40,000-এ যদি বিক্রি করো, তাহলে 20,000 টাকার সম্পদ থাকার কথা, কিন্তু বলতেছে নাই। নাই তাহলে কোথায় গেল? নাই মানে তোমার প্রত্যেকটা সম্পত্তির ক্ষয় আছে। তুমি যে সেট ব্যবহার করতেছো, এখন যে সার্ভিস দিচ্ছে, 6 মাস পর 1 বছর পর একই রকম সার্ভিস দিবে না। এটা ক্ষয় হচ্ছে, এই ক্ষয়টাই হচ্ছে অবচয়। তখন অবচয় ধরতে হবে। অবচয় দিয়ে নিট লাভ কমে না বাড়ে? যে কোনো একজন বলো, অবচয় দিয়ে নিট লাভ কমে না বাড়ে? হবে স্যার। তাহলে নগদ তহবিল বাড়বে, বাড়বে। যোগ হবে। সংরক্ষিত তহবিল কোথাও স্থান পায় না। অনেক সময় নেট লাভের একটা অংশ দিয়ে একটা তহবিল গঠন করা হয়, তাকে বলা হয় সংরক্ষিত তহবিল। তো সংরক্ষিত তহবিল মানে তো এটা আগেই গঠন করা হয়েছে। তাহলে আগে যেহেতু গঠন করা হয়েছে, তুমি কলকবজা কিনেছো একটা 3 বছর আগে, তার কি বর্তমানে ক্যাশের উপর কোনো প্রভাব পড়বে? বর্তমান ক্যাশে কোনো প্রভাব পড়বে না। এই জন্য সংরক্ষিত তহবিল কোথাও স্থান পায় না। এই অঙ্ক করার সময় খেয়াল রাখবা। অঙ্কগুলো থাকবে এইভাবে। অঙ্ক নিয়ে আমরা নেক্সট ক্লাস থেকে অঙ্ক প্র্যাকটিস আরম্ভ করব। আমি শুধু দেখানোর জন্য দেখাচ্ছি। অঙ্ক যে এইভাবে থাকবে, সুদ পরিশোধ করলে প্রত্যক্ষ পদ্ধতিতে, বললাম যে প্রত্যক্ষ পদ্ধতিতে চিন্তা করবা খালি ক্যাশ বাড়বে না কমবে। সুদ পরিশোধ করলে ক্যাশ কমে যাবে, এই জন্য এটা বিয়োগ হবে। নগদ বিক্রয় দিয়ে ক্যাশ বেড়ে যাবে, এই জন্য যোগ হবে। লভ্যাংশ প্রাপ্তি দিয়ে বেড়ে যাবে ক্যাশ, এই জন্য যোগ হবে। আয়কর প্রদান দিয়ে ক্যাশ কমে যাবে, এই জন্য বিয়োগ হবে। নেট লাভ এটা অন্য বিষয়। নেট লাভ দিয়ে তোমার ডাইরেক্ট ক্যাশের উপরে প্রভাব নাই, এই জন্য নাই। যে সব লেনদেন লেখার পরই তো তোমার নেট লাভ হয়েছে। নেট লাভের জন্য কি এখন কাউকে টাকা দেয়া লাগতেছে, বা কারো কাছ থেকে টাকা আসবে? আর এই জন্য নেট লাভ দিয়ে ডাইরেক্ট না ক্যাশের স্যার। উপরে কোনো প্রভাব নাই। সরবরাহকারীকে যখন প্রদান করবা, তখন ক্যাশ কমে যাবে, এই জন্য মাইনাস করবা। ভূমি ক্রয় নগদে বলছে, নগদে কিনলে ক্যাশ কমে যাবে, তখন মাইনাস হবে। দেনাদার থেকে প্রাপ্তি, এটা দিয়ে তোমার ক্যাশ বেড়ে যাবে, অতএব প্লাস হবে। বেতন ও মজুরি প্রদান দিয়ে ক্যাশ কমে যাবে, এই জন্য মাইনাস হবে। অবচয়, অবচয়ের বিশ্লেষণটা আলাদা। প্রত্যক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণী তৈরি করতে বলবে, তখন অবচয় দিয়ে যেহেতু ক্যাশের উপর কোনো ডাইরেক্ট প্রভাব নাই, এই জন্য অবচয় আসবে না। তোমার যে মোবাইলের ক্ষয় হচ্ছে এখন, এর জন্য কি কাউকে ক্যাশ দেয়া লাগতেছে? যে কোনো একজন বলো। স্যার। যা কেনার সময় যা খরচ, ক্যাশ গেছে, তাই না? এখন যে ক্ষয় হচ্ছে, ক্ষয়ের জন্য তোমার ক্যাশ দেয়া লাগছে। আসবাবপত্র ক্রয় করলে তোমার ক্যাশ কি হবে? কমে যাবে, এই জন্য মাইনাস। লভ্যাংশ প্রদান করলে ক্যাশ কমে যাবে, মাইনাস। পরিচালন খরচ প্রদান করলে ক্যাশ কমে যাবে, মাইনাস। সাধারণ শেয়ার ইস্যু, সাধারণ শেয়ার ইস্যু হচ্ছে এটা হচ্ছে তোমার সাধারণ শেয়ার বিক্রি করা, তাহলে ক্যাশ তোমার বেড়ে যাবে, প্লাস হবে। দিয়ে ওই সৃজনশীল সিস্টেমের স্যার, আর অবচয় খরচ কি যদি স্যার অবচয় খরচ কি হবে স্যার? অবচয় জি স্যার। প্রত্যক্ষ পদ্ধতিতে যদি নগদ প্রবাহ বিবরণী করো, অবচয় কোনো কাজে আসবে না, কারণ অবচয়ের জন্য
ওই যে যেটা উদাহরণ দিলাম যে তোমার মোবাইলের যে ক্ষয় হচ্ছে এখন, তার জন্য কি কাউকে ক্যাশ দেওয়া লাগতেছে? না স্যার। এমন অবশ্যই ডাইরেক্ট কোনো ক্যাশের উপর কোনো প্রভাব নাই। তারপর সৃজনশীল সিস্টেমে এইভাবেই তোমাকে বলবে যে পরিচালন কার্যাবলীর মোট নগদ প্রাপ্তি নির্ণয় করো, নগদ প্রদান নির্ণয় করো। এসব অঙ্ক আমরা আগামী দিনগুলোতে প্র্যাকটিস করব। বিনিয়োগ ও অর্থ কার্যাবলীর নেট নগদ প্রবাহ নির্ণয় করো। এভাবে হবে। এবার শুরু থেকে বলো কার কি কোশ্চেন আছে, শুরু থেকে বলো। এখান থেকে আমরা আরম্ভ করছিলাম, তোমাদের প্রশ্ন করতে হবে, তাহলে আরো ক্লিয়ার হবা। আমি খালি বলেই গেলাম, তোমরা যদি কোনো প্রশ্ন না করো তাহলে ক্লিয়ার হবে না। কার কি স্যার ম্যাথ ম্যাথ স্টার্ট করলে স্যার তখন স্যার বুঝতে পারবো স্যার। এখন তো স্যার জাস্ট রুলস গুলো তো স্যার অনেক সময় ইজিও মনে হয় স্যার। না, তারপরে তোমার যা যা প্রশ্ন আছে সেটা করো। ইজি কঠিন সবই মানুষের উপর নির্ভরশীল। হ্যাঁ, যে প্র্যাকটিস করে তার জন্য সবই ইজি, আর যে প্র্যাকটিস করে না তার জন্য সবই কঠিন। আর উপস্থিত বুদ্ধি দিয়ে এই অঙ্ক করা যাবে না। এটা কিন্তু তোমার পরবর্তীতেও বিভিন্ন লেভেলে আছে। যখন তুমি অনার্স, বিবিএ, এমবিএ করবা, তখন ওই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা নগদ প্রবাহ বিবরণী চ্যাপ্টার ঘুরে ফিরে পাবা বিভিন্ন জায়গায়। এছাড়া যাদের তোমাদের স্যার যাদের ফিনান্স আছে না, ফিনান্স যাদের আছে তারা কিন্তু অলরেডি পেয়েছো এই চ্যাপ্টার, স্যার পেয়েছো না? জি স্যার। ইয়েস স্যার। হ্যাঁ বলো, কেউ কিছু বলতেছিলা? স্যার সমাপনী মজুদের একটু বুঝিয়ে দিন স্যার। মজুদ পণ্য এখানে এখানে যে কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে প্রথমেই তোমাকে ধরে নিতে হবে নেট লাভ বাড়া মানে নগদ তহবিল কমা, অপোজিট সম্পর্ক। ঠিক আছে? কিছু কিছু বিষয়ে অপোজিট সম্পর্ক থাকে। যেমন এই যে আমি যেটা উদাহরণ দিলাম, তুমি কলেজে যে বেতন দিচ্ছ, তোমার ক্যাশ কমে যাচ্ছে, কলেজের ক্যাশ বেড়ে যাচ্ছে, তাই না? যেমন নেট লাভের সাথে একটা অপোজিট সম্পর্ক আছে নগদ তহবিলের, এটা চিন্তা করতে হবে। সমাপনী মজুদ বৃদ্ধির ব্যাপারটা হচ্ছে যে সমাপনী মজুদ লিখো কোথায়? বিশদ আয় বিবরণী যখন করো, যে নেট লাভ যখন নির্ণয় করো, তখন বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় সমাপনী মজুদ মাইনাস করো না? স্যার তো সমাপনী মজুদ মাইনাস করা অর্থ বিক্রিত পণ্যের ব্যয়টা যত বেশি মাইনাস করবা, বিক্রিত পণ্যের ব্যয়টা তত কমে যাবে, নাকি? তো ওখানে জি স্যার। ব্যয় কমে যাওয়া মানে নেট লাভ বেড়ে যাওয়া, নেট লাভ বেড়ে যাওয়া মানেই নগদ তহবিল কমে যাওয়া। এই জন্য সমাপনী মজুদ বৃদ্ধি বিয়োগ হবে। সাথে সাথে এটা মনে রাখো, যেহেতু অ্যাকাউন্টিং একটা অপোজিট সম্পর্ক আছে, সমাপনী মজুদ বৃদ্ধি মানে যদি বিয়োগ হয়, তাহলে সমাপনী মজুদ হ্রাস যদি হয় তাহলে কি হবে? সমাপনী মজুদ হ্রাস প্লাস হবে, অপোজিট সম্পর্কের কারণে। এরপরে বলো কি প্রশ্ন আছে কার? হ্যালো, আর কি প্রশ্ন আছে বলো? No question at this moment. গালিব বলো দেখে চ্যাপ্টার সম্পর্কে যেটা শুনলা তাতে কি বলা হচ্ছে? গালিব। স্যার স্যার এই চ্যাপ্টার তো স্যার ফার্স্ট টাইম করতেছি স্যার, মানে খুব এক মানে প্রথমবার করলাম তো এই জন্য স্যার। তোমার ফিনান্স আছে? জি স্যার, ফিনান্স আছে স্যার। ফিনান্স সেটা এমনি জাস্ট দেখছিলাম স্যার, ওই যে ঈদের আগে একবার নাড়াচাড়া করে।
ফিনান্সে করছিলাম তো সোজা। ফিনান্সে না না, সোজা সোজা নাই, এই চ্যাপ্টার সবচেয়ে কঠিন চ্যাপ্টার তোমার এই সেকেন্ড পার্টে। জি স্যার। যত চ্যাপ্টার আছে না, জি স্যার। তার মধ্যে সবচেয়ে কঠিন চ্যাপ্টার এটা। জি স্যার। এখন এটা তোমার ফিনান্স থাকলে তো তুমি এই চ্যাপ্টার হালকাভাবে পাওয়ার কথা। ওখানে জি অবশ্য স্যার পারবো স্যার। ওখানে ডিপলি আলোচনা করি না, পারবো এটা বললেও ভুল হবে। ওখানে ডিটেলস নাই, ফিনান্সে এখানে একটু ডিটেলস আছে। এমনি এই চ্যাপ্টার সম্পর্কে তোমার কি মনে হয় বলো না, 2-4টা সেন্টেন্স বলো দেখি। স্যার এই যে নগদ প্রবাহ বিবরণী স্যার, নিট লাভ থেকে সমাপনী তহবিল নির্ণয় করতে হবে স্যার। কিসের সমাপনীত হবে? স্যার ব্যবসার নগদ সমাপনী নগদ তহবিল স্যার। আচ্ছা, এটা করার জন্য কি কি করবা একটু বলো, 2-4টা সেন্টেন্স বলো, যা এটা না দেখেই বলো মনে করো, না দেখে বলো দেখি। জি স্যার। 2-4টা সেন্টেন্স বলো আরো। স্যার স্যার যেমন স্যার মানে নিট লাভ মানে স্যার বাড়া কমার এগুলো স্যার। বলো তোমার যেটা ইচ্ছা বলতে পারবা তুমি, তোমার চ্যাপ্টার নিয়ে যা বলতে ইচ্ছা হয় বলো। স্যার যেমন স্যার নিট লাভের তুলনায় নগদ তহবিল স্যার বেড়ে গেলে তা যোগ যোগ হবে স্যার। তারপর স্যার নিট লাভ তহবিল কমে গেলে বিয়োগ করতে হবে লাভ যদি স্যার। নিট লাভের তুলনায় যদি স্যার নগদ তহবিল বেড়ে যায় স্যার, তাহলে যোগ করতে হবে স্যার। আচ্ছা, আর স্যার নগদ তহবিল যদি কমে যায় স্যার, তাহলে বিয়োগ করতে হবে। একটা উদাহরণ। স্যার যেমন স্যার ঋণ পরিশোধ, সম্পদ ক্রয়। ঋণ পরিশোধ কি হবে? স্যার ঋণ পরিশোধ স্যার কমে যাবে স্যার, আর সম্পদ স্যার ক্রয় বেড়ে যাবে স্যার। ঋণ পরিশোধ করলে কি কমে যাবে? কি কমে যাবে? ঋণ স্যার নগদ তহবিল স্যার। কমে যাবে, তখন কি করবা? স্যার নগদ তহবিল কমে যাবে স্যার। তখন জি স্যার। তখন কি করবা, প্লাস না মাইনাস? স্যার মাইনাস স্যার। আচ্ছা, এখন চলে গেল কেন তানভীর? চলে গেল তানভীর? স্যার টাইম তো শেষ স্যার। আরো একটু আছে, শোনো। সাদ আসো? হ্যালো সাদ, ইয়েস স্যার। তো বলো তাহলে চ্যাপ্টার সম্পর্কে কি মনে হলো তোমার? স্যার এই চ্যাপ্টার হচ্ছে স্যার নগদ প্রবাহ বিবরণী তৈরি করতে হবে স্যার, সকল ধরনের নগদ লেনদেন এখানে আসবে স্যার, নগদের সাথে কানেক্টেড লেনদেন নগদ গুলো স্যার। না না, নগদ লেনদেনের এখানে নগদ লেনদেন হলেই যে আসবে তা না। যেমন অবচয় যে আছে, জি অবচয়ের স্যার। অবচয় তো এখানে আসবে, তো অবচয় কি নগদ লেনদেন? না স্যার, তাহলে স্যার কানেক্টেড আর কি অবচয়ের সাথে। অবচয় তো তোমার নগদ লেনদেন না, বুঝছো? তাহলে তো আসবে না। জি স্যার। এখানে দুইটা ব্যাপার যেটা আলোচনা করলাম, প্রত্যক্ষ পদ্ধতি যদি হয়, প্রত্যক্ষ পদ্ধতি হলে তোমার ক্যাশ কমে গেলেই মাইনাস, আর ক্যাশ বেড়ে গেলেই প্লাস। প্রত্যক্ষ পদ্ধতির নগদ প্রবাহ বিবরণী যদি হয়, ক্যাশ কমে গেলেই মাইনাস আর ক্যাশ বেড়ে গেলেই প্লাস। এটা গেল এক কথা। আরেকটা জায়গায় তুমি চিন্তা করবা যে তোমার নেট লাভ বাড়ে না কমে।
এটা হচ্ছে কখন চিন্তা করবা, যখন পরোক্ষ পদ্ধতির কথা বলবে, তখন নেট লাভ বাড়া কমা এসব চিন্তা করবা। ঠিক আছে? জি স্যার। যদি নেট লাভ বেড়ে যায় তাহলে নগদ তহবিল কি হবে? কমে যাবে। এই জিনিসটা ভালোভাবে মনে রাখতে হবে। তো যাই হোক, আমাদের প্র্যাকটিস চলতে থাকবে। আর কারো কোনো কোয়েশ্চেন আসছে বলো থাকলে, বয়েজ? নো স্যার। হ্যাঁ বলো। নো স্যার, নো কোশ্চেন। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে আবার। ইনশাআল্লাহ। ভালো থাকবেন স্যার, সুস্থ থাকবেন, বি সেফ, স্টে এট হোম।